হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা হতে চলেছে কলকাতা পুলিশ পরীক্ষার জন্য বিশেষ করে, এবং এই ভিডিওটা আশা করি ইউটিউব জগতে সর্বপ্রথম এইরকম ভিডিও আসতে চলেছে যেটাতে তোমাদের সমস্ত সায়েন্স থেকে যে প্রশ্ন আসবে 100% কনফার্ম এখান থেকে আসবে। তো আমরা দেখে নেওয়া যাক এখানে আমরা কি কি পড়বো সে সম্পর্কে একটু বলে দেওয়া যাক। আমরা 2005 থেকে 2023 সালের ডাব্লিউপি, কেপি, লেডি কনস্টেবল, কনস্টেবল, এসআই সমস্ত রকমের প্রশ্ন যে এসেছে বিগত বিগত প্রায় আমাদের 20 বছর 18 বছর ধরে, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা পড়বো এবং এর বাইরে প্রশ্ন আসবে না। কারণটা কি? কারণটা হচ্ছে প্রশ্নের এক্সপ্লেনেশন আমরা প্রচুর পরিমাণে করব এবং একটাই ভিডিও, যে ভিডিওর মাধ্যমে তোমরা সমস্তটুকু পেয়ে যাবে। দেখো, সর্বপ্রথম আমরা দুটো ভিডিও বানিয়েছিলাম, একটা দুটো ছোট, কিন্তু আবার ওগুলোকেও নিয়ে একসাথে করে দিচ্ছি। সর্বপ্রথম প্রশ্ন লেখা আছে, দেখো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? আমরা সবাই জানি কেলভিন। এরপরে আমরা দুটো পদ্ধতিতে মাপি বিশেষ করে, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস। এরপরে আমরা সমস্ত এককগুলো দেখো লিখা আছে। ভরের একক কি? কিলোগ্রাম। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে ভরের একক কি? কিলোগ্রাম। সময়ের একক কি? সেকেন্ড। দূরত্বের একক মিটার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাণের একক মোল। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। তাপমাত্রার একক কেলভিন। দ্বিতীয় প্রশ্ন আমার মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি আছে? 3 জোড়া। মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি আছে? 3 জোড়া। এরপর আমাদের কোন 3 জোড়া কোনখানে আছে? না, আমাদের দেখো লিখাই আছে মূলত 3 জোড়া লালাগ্রন্থি আছে। এক জোড়া আমাদের জিহ্বার নিচে আছে, এক জোড়া আছে চোয়ালের নিচে, এবং অন্য জোড়া আছে চোয়ালের পেছনে কানের কাছে। বুঝতে পারলে? 3 জোড়া আমাদের মানব শরীরে লালাগ্রন্থি আছে। লালাগ্রন্থি থেকে প্রশ্ন পড়লে আশা করি ডাউট থাকবে না। এরপরে আমাদের দেখো পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? সেটা হচ্ছে রাইবোজোম। এরপরে আমাদের দেখো রিলেটেড যেগুলো আমরা এক্সপ্লেনেশন দিচ্ছি, কেন এত কনফার্মভাবে বলছি তার এটাই কারণ। কেন কি? দেখো, কোষ গহ্বর এটি কি? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এবং এর প্রধান কাজ কি? কোষ রস ধারণ করা। কোষ রস ধারণ করা কার প্রধান কাজ? কোষ গহ্বরের। লাইসোজোমকে আত্মঘাতী তলি বা সুসাইড ব্যাগ বলা হয়। প্রশ্ন পরীক্ষা দিয়ে দিল সুসাইড ব্যাগ কাকে বলে, 4টা অপশন কি হবে? লাইসোজোম। সেন্টিওল কোষ বিভাজনে সাহায্য করে। আমাদের কোন কোন কোষটি কোষ বিভাজনে সাহায্য করে? সেন্টিওল। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কি? যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? না, আমাদের ভার বলা হয়। এখানে দেখো তোমাদের সমস্যা যাতে না হয় সেই জন্য আমরা এত কিছু ডাউট ক্লিয়ার করে দিয়েছি, সেগুলো সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন, এবং হিসেবে সুবিধার্থে দেখো মানটাও দেওয়া আছে। অভিকর্ষজ ত্বরণের মান কত? আমাদের 9.8 ms-2 বা 9.81 ms-2 ধরা হয়। এরপর ভর কাকে বলে এবং ভার কাকে বলে এবং বলের এসআই একক কি, সমস্তটুকু দেখো দেওয়া আছে। প্রথম হচ্ছে ভর। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলা হয়? ভর বলে। এরপরে ভরের মান আছে কিন্তু অভিমুখ নেই, এবং ভারটাও একই সাথে বলে দিই, আমরা ভারের মান আছে এবং অভিমুখ 2 আছে, সুতরাং ভার একটি ভেক্টর রাশি। আর ভরের মান আছে, অভিমুখ নেই, তাই ভর একটি কি বটে? ভর একটি স্কেলার রাশি। এরপরে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর মাপা হয়, এবং আমরা স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয়। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে ভর মাপি, স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আমরা ভার মাপি। এরপরে আমাদের এসআই পদ্ধতিতে ভরের একক কি বটে? কিলোগ্রাম। আমাদের ভারের একক কি বটে এসআই পদ্ধতিতে? না, ভারের একক হচ্ছে আমাদের নিউটন। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। ভারের একক ডাইন। এবং আমাদের বল এবং ভার দুটোর একক একই রকম, এরও এসআই পদ্ধতিতে নিউটন এবং সিজিএস পদ্ধতিতে ডাইন। এরপরে বল এর একক একই বটে। 1 নিউটন সমান কত ডাইন? না, 10.5 ডাইন। বুঝা গেল? তাহলে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি দেওয়া আছে। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোন গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। ভালো করে প্রত্যেকটা প্রশ্নকে দেখে নাও। প্রশ্নে কি বলা হয়েছে? প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু। প্রমাণ চাপ ও উষ্ণতায় কত গ্রাম অণু? 1 গ্রাম অণু। কোনো গ্যাসের আয়তন কত হবে? তাহলে গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। সাধারণত 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কে উষ্ণতাকে আমরা কি বলি? আদর্শ বা প্রমাণ তাপমাত্রা। এরপরে 1 atm বা 760 চাপকে আমরা কি বলি? আদর্শ চাপ বা প্রমাণ চাপ। আদর্শ বা প্রমাণ তাপমাত্রা কাকে বলি আমরা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কে। এবং আদর্শ বা প্রমাণ চাপ কাকে বলি আমরা? 1 atm বা 760 চাপকে। এরপরে আমরা আবার দেখলাম যে প্রমাণ অবস্থায় 1 মৌল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। পরীক্ষায় অনেক সময় দেয় যে এটা কোন শ্রেণীর লিভার, এটা কোন শ্রেণীর লিভার। এবার পরবর্তী প্রশ্ন,
পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? কে। আবার দেখো তিনটে রাসায়নিক সংকেত দেওয়া আছে। পিটি কার রাসায়নিক সংকেত? পরীক্ষায় প্রশ্ন পড়তেই পারে। কার রাসায়নিক সংকেত? সেটা হচ্ছে প্লুটোনিয়াম। পি কার রাসায়নিক সংকেত? সেটা হচ্ছে ফসফরাস। কে কার রাসায়নিক সংকেত? পটাশিয়াম। আর এন এ কার রাসায়নিক সংকেত? সোডিয়াম। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? এটা হচ্ছে বেগুনি হয়। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জলের পরিশোধনে ব্যবহার করা হয়। নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? ফিতাকৃমি এককোষী প্রাণী নয়। কারণটা কি? কারণটা হচ্ছে যেসব প্রাণীর দেহে একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে আমরা এককোষী প্রাণী বলি। এরপরে আমাদের উদাহরণ কি কি আছে? অ্যামিবা, অ্যান্টামিবা, ব্যাকটেরিয়া আর আর্কিয়া, তারপর ছত্রাক, শৈবাল, এইগুলো এককোষী, তাহলে ফিতাকৃমি এককোষী নয়। এরপরে পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে না, পরবর্তী প্রশ্ন আছে আমাদের, দেখো নিম্নলিখিতর মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? সেটা হচ্ছে পারদ। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এবং সবচেয়ে ভারী ধাতু কি বটে? না অসমিয়াম বা অসমিয়াম। এরপরে স্প্রিং তুলাযন্ত্রের মাধ্যমে বস্তুর কি পরিমাণ করা হয়? এই একটু আগে আমরা পড়ছিলাম ভর এবং ভার। তো স্প্রিং তুলাযন্ত্র মানে ভার, আর নর্মাল মানে হচ্ছে আমাদের ভর। তাহলে আমরা কিসের পরিমাণ করি? সেটা হচ্ছে ভার। এরপরে দেখো আমাদের দিয়ে আছে গইটার রোগটি কিসের কারণে হয়? সেটা হচ্ছে গইটার রোগটি আমাদের হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম গইটার বা গোলগণ্ড একটি গলার রোগ যা আয়োডিনের অভাবের কারণে হয়। এর ফলে থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? সেটা হচ্ছে লবণের দ্রবণ। যেসব পদার্থ, আবার ভালো করে দেখো, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় বলা হয়েছে? আমরা কি বললাম? লবণের দ্রবণ। যেসব পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিশিষ্ট হয়ে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে নিজেরা রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই সব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। আবার দেখো 14 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? না আমরা বলি না উৎপাতন বলা হয়। এরপরে আবার দেখো 15 নম্বর প্রশ্ন, কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে বেলেডোনা। কোন উদ্ভিদ থেকে? সিঙ্কোনা, সরি। কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সিঙ্কোনা। আর বেলেডোনা আমরা কোথা থেকে পাই? সেটা হচ্ছে অ্যাস্ট্রোপিন। তারপরে দেখো আমরা পরবর্তী প্রশ্ন, সর্পগন্ধা আমরা রেসারপিন, এবং এটা কিসে সাহায্য করে? উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে সাহায্য করে। পেনিসিলিয়াম বৈজ্ঞানিক আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করে। এবং পেনিসিলিন হলো কি? রোগ জীবাণু ধ্বংসকারী এক ধরনের ওষুধ। এটি এক প্রকার অ্যান্টিবায়োটিক। এরপর হচ্ছে নাইট্রিক অক্সাইড এর সংকেত কি? না আমাদের HNO3। নাইট্রিক অক্সাইড মানে HNO3। H2SO4 কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল। এরপর হচ্ছে আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? চোখে। আইরিস আলোর তীব্রতার উপর নির্ভর করে আইরিস সংকুচিত বা প্রসারিত হয়। এতে পিউপিলের আকার পরিবর্তিত হয় এবং লেন্স ও রেটিনায় আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রিত হয়। এরপরে দেখো আবার প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ WP KP সমস্ত জায়গা থেকে আছে। এরপরে দেওয়া আছে, দেখো নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? সেটা হচ্ছে পাস্কাল। তাহলে শক্তির সিজিএস একক হচ্ছে আর্ক এবং শক্তির এসআই একক হচ্ছে জুল। 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্ক। এরপর হচ্ছে দেখো আমাদের লেখা আছে ক্যালোরি শক্তির একটি একক পুষ্টিবিজ্ঞানে যার বহুল ব্যবহার রয়েছে। পরবর্তী প্রশ্ন, সিনেমা হলে আমরা প্রজেক্টর দেখতে পাই। প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? সেটা হচ্ছে উত্তল লেন্স। দেখো এক্সপ্লেনেশন, আমার মানুষের চোখে পাওয়া লেন্সটি উত্তল লেন্সের একটি প্রধান উদাহরণ। এবং ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান? ম্যাগনেসিয়াম। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক শীতল। পৃথিবীতে বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে আলোকে শোষণ করার এবং আবদ্ধ করার জন্য কোনো প্রকার বায়ু এবং ধূলিকণার অস্তিত্ব থাকবে না।
আর তার ফলে কি হবে, তার কারণে পৃথিবীর বায়ুমণ্ডল চাঁদের মতো শীতল হয়ে শুরু করে। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় এবং স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্বয়ংক্রিয় এবং স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে গ্রন্থি। এলপিজি সিলিন্ডার নিম্নোক্ত কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে বিউটেন ও প্রোপেন। বিউটেন ও প্রোপেন। এরপর লেন্সের ক্ষমতার একক কি? সেটা হচ্ছে ভায়োপ্টার। ক্ষমতার একক ভায়োপ্টার। কার ক্ষমতার একক? লেন্সের ক্ষমতার একক ভায়োপ্টার। পরবর্তী প্রশ্ন দেখো, একই সাথে আমাদের একটা এক্সপ্লেনেশনও ছিল, সেটা হচ্ছে ওয়াট হলো বৈদ্যুতিক শক্তির একক। এরপরে আমাদের দেখো দেওয়া আছে, সেটা হচ্ছে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? সেটা হচ্ছে এডিস মশা। ডেঙ্গি রোগ এডিস মশা বাহিত ডেঙ্গি ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। তাহলে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস। এডিস মশা কি রোগ ছড়ায়? ডেঙ্গি রোগ ছড়ায়। এরপরে আবার দেখো, এসআই এবং আমাদের সার্জেন্টস প্রিলিম এক্সাম 2021 প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? সেটা পাইনাইন, যে হচ্ছে আমাদের কি পাইনাস। পাইনাস কি বটে? একটি সপুষ্পক, যেটা অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়। আবার দেখো, এই প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে। এখানে বলা হয়েছে অপুষ্পক উদ্ভিদের উদাহরণ জিজ্ঞাসা করে নাই, উদাহরণ নয়। মানে কোনটা উদাহরণ নয়? সেটা হচ্ছে পাইনাস। পাইনাস কিসের উদাহরণ তাহলে? সেটা হচ্ছে সপুষ্পক। প্রকৃতিতে প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে আমরা কি বলি? না জিপসাম। কি বলি? জিপসাম। অক্সিজেন অ্যাকশনের সব থেকে বাইরে আবরণটির নাম কি? সেটা হচ্ছে নিউরোলেমা। নিউরোলেমা। তারপরে আমাদের কি আছে দেখো, তারপরে আছে কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। এই রোগগুলো আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন পড়ে। রিকেট রোগ ভিটামিন ডি। ভিটামিন ডি ক্যালসিফেরল, যার অভাবে আমাদের কি হয়? রিকেট রোগ হয়। ভিটামিন এ রেটিনল, এর অভাবে কি রোগ হয়? রাতকানা। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অভাবে কি রোগ হয়? স্কার্বি রোগ। ফ্যাটের দ্রব্য ভিটামিন কোনগুলি? সেগুলো হচ্ছে কে ই ডি এ, যেটা সহজে মনে রাখার জন্য আমরা বলবো কেডা। এবার জলে দ্রবণীয় ভিটামিন কি? বি আর সি। নিম্নের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তাহলে উত্তরটি আমাদের কি হয়েছে? সেটা হচ্ছে কাগজের দহন। কি প্রশ্নটা আমাদের কি বলেছে? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, সেটা হচ্ছে কাগজের দহন। এরপরে আমাদের এক্সপ্লেনেশন কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কি হোমোবিজ্ঞান রাসায়নিক পরিবর্তন কি? পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ও উদাহরণ। তাহলে আমাদের কি আছে? হোমোবিজ্ঞান রাসায়নিক পরিবর্তন কি ও উদাহরণ। রাসায়নিক পরিবর্তন কি? যে পরিবর্তনে কোনো বস্তু বা পদার্থের আণবিক গঠন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে একটি নতুন পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন হলে পুনরায় আগের অবস্থায় আসা যায় না। এরপরে পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? অক্সিন। জিব্বেরেলিন না বীজের সুপ্তদশা ভঙ্গ করা এবং অঙ্কুরোদ গমনে সাহায্য করে। তার হচ্ছে সাইটোকাইনিন কাজ কি? না কোষ বিভাজনে সাইটোকাইনিন প্রক্রিয়াকে প্রভাবিত করে উদ্ভিদের কোষের বিভাজনের হার বৃদ্ধি করে। কোষের তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারের নিম্নোক্ত কোন বিজ্ঞানীর নাম যুক্ত? সেটা হচ্ছে ম্যারি কুরি, যে আমাদের কি করেছে? তেজস্ক্রিয় বল আবিষ্কার করেছে। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কার করেছে ম্যারি কুরি। এবং পরবর্তী প্রশ্ন, যেখানে আমাদের কি বলছে না, আমাদের দেখো পরবর্তী প্রশ্ন এখানেই ছিল আমাদের শেষে। সেই প্রশ্নটা হচ্ছে আমাদের কি? ব্যারোমিটারের আবিষ্কারক কে? সেটা হচ্ছে আমাদের টরিসেলি। এবং আলেকজান্ডার গ্রাহাম টেলিফোনের আবিষ্কারক। এরপরে আরএনএর সম্পূর্ণ নাম কি? আমরা জানি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এটি অ্যাডেনিন এবং সাইটোসিন এবং গুয়ানিন এবং ইউরাসিল সহ নিউক্লিওটাইডগুলির সমন্বয়ে গঠিত। ডিএনএ কী কী নিয়ে গঠিত? না অ্যাডেনিন, সাইটোসিস, গুয়ানিন এবং থায়ামিন সহ নিউক্লিয়াসগুলি নিয়ে গঠিত। ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএর পুরো নাম কি ছিল? রাইবোনিউক্লিক অ্যাসিড। এবং পরবর্তী প্রশ্ন দেখতেই পারছো, যেখানে আমাদের কি আছে? পরবর্তী প্রশ্ন আমাদের দেওয়া আছে, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কত পরিমাণে পাওয়া যায়? 78.08। অক্সিজেন কত পরিমাণে? 20%। এবং কার্বন ডাইঅক্সাইড 0.03%। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? সেটা হচ্ছে রাসায়নিক শক্তিতে।
এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রাখে। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? হ্যাঁ, আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে SO2। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? ভিটামিন কে। আমরা ভিটামিনগুলো আগেই পড়লাম। নিচের কোনটি একটি হরমোন নয়? সেটা হচ্ছে হিমোগ্লোবিন। রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল হয়। পরবর্তী প্রশ্ন যদি দিতে পারে, রক্তের রং লাল হওয়ার কারণ কি? হিমোগ্লোবিন থাকার কারণে। লোহিত রক্ত কণিকায় উপস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে গোলাতে অক্সিজেন বহন করে বা পরিবহন করে। এরপরে ইনসুলিন কি পাকস্থলীর পেছনে থাকা অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামে একটি গ্রন্থি থেকে তৈরি হয় এবং ইনসুলিন রক্তে গ্লুকোজ অর্থাৎ সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে কে? ইনসুলিন। নিম্নোক্ত কোনটি সরাসরি বায়ুমণ্ডলে ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী? সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি ওজোন স্তরের ওজোন গ্যাসে সমৃদ্ধ। পরবর্তী প্রশ্ন, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? যকৃৎ থেকে। অগ্নাশয় কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। এবং মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি? আগেই পড়লাম আমরা 3 জোড়া। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসে থাকে? খাদ্য পচন করতে সাহায্য করে। তেঁতুলে কি অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। পিঁপড়ের হুলে মিথানোইক অ্যাসিড পাওয়া যায়, একে আবার ফর্মিক অ্যাসিডও বলা হয়। নিচের কোন গ্যাসটি গন্ধ পচা ডিমের মতো? গ্যাসটির গন্ধ পচা ডিমের মতো। হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড হলো একটি গ্যাস যা পচা ডিমের মতো গন্ধযুক্ত। এটি একটি বিষাক্ত গ্যাস যা মানুষের শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার দেহে কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? না অ্যামাইটোসিস। অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম হলো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হলো একটি অযৌন প্রক্রিয়া যাতে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে দুটি সমান অংশে বিভক্ত হয় এইভাবে দুটি নতুন কোষ তৈরি করে। অ্যামিটোসিস প্রক্রিয়ায় নিম্নলিখিত ধাপগুলি ঘটে। নিউক্লিয়াস ঘন হয়ে আসে এবং একটি ঝিল্লি গঠন করে। নিউক্লিয়াস দুটি সমান অংশে বিভক্ত হয়। সাইটোপ্লাজমটি সংকুচিত হয়ে আসে এবং নতুন কোষের মধ্যে বিভক্ত হয়। দুটি কোষের মধ্যে একটি নতুন নিউক্লিয়াস গঠিত হয়। অ্যামিবা প্রক্রিয়ায় দ্রুত এবং সহজ এবং এটি অ্যামিবা বা অন্যান্য এককোষী জীবের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি আমাদের দেহে বৃদ্ধি, বিভাজন এবং বংশবিস্তারে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন আমাদের, টর কি? টর কিসের ইউনিট? টর চাপের ইউনিট। একটু আগে আমরা পড়লাম টর হলো চাপের একটি ইউনিট যা পারস্তম্ভের উচ্চতার দ্বারা পরিমাণ করা হয়। 1 টর সমান 1 মিমি পারদের সমান। তারপর হচ্ছে আদর্শ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 760 টর। একটু আগে আমরা পড়ছিলাম। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? সেটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হলো একটি ভাইরাস জনিত অসুখ। এটি একটি শ্বাসযন্ত্রের অসুখ যা জ্বর, সর্দি, গলা ব্যথা, কাশি এবং মাথা ব্যথার মতো লক্ষণ দেখা যায়। ইনফ্লুয়েঞ্জা একটি খুব সংক্রামক রোগ যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের টিকা দেওয়া হয়। অন্যান্য 3টি রোগই ব্যাকটেরিয়া জনিত অসুখ। এবার নিউমোনিয়া হলো একটি ফুসফুসের রোগ, ফুসফুসের টিস্যুতে প্রদাহ সৃষ্টি করে। টাইফয়েড হলো একটি ব্যাকটেরিয়া জনিত অসুখ। এগুলো প্রশ্ন পড়ে আমাদের, টাইফয়েড কি জনিত অসুখ। তারপরে আমাদের নিউমোনিয়া কি জনিত অসুখ। এরপরে টাইফয়েড জ্বর সৃষ্টি করে। এবং ডিপথেরিয়া হলো একটি ব্যাকটেরিয়া জনিত অসুখ যা গলায় ঘা সৃষ্টি করে। নিম্নোক্ত কোনটি মিশ্রগ্রন্থি? অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। উভয় অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা হিসেবে কাজ করা হয়। অগ্নাশয় অন্তঃক্ষরা অংশ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামে পরিচিত। এই আইলেটসগুলি ইনসুলিন এবং গ্লুকাগন নামে দুটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে। ইনসুলিন শরীরে কোষগুলিকে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে, যখন গ্লুকাগন শরীরে গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করে। যদি ব্যাকটেরিয়া ব্যারোমিটার পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? সেটা উত্তর হচ্ছে আমাদের ঝড়ের সম্ভাবনা। ব্যাকটেরিয়া হলো একটি যন্ত্র যা বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করে। যখন বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায় তখন এটি ঝড়ের সম্ভাবনা নির্দেশ করে।
অন্যদিকে বায়ুমণ্ডলের চাপ যখন বৃদ্ধি পায় তখন এটি পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, যে প্রশ্ন দিতে পারে ব্যারোমিটার পারস্তম্ভে দ্রুত বৃদ্ধি হলে কি হবে, না আমাদের পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা নির্দেশ করবে। আর যদি আমাদের দ্রুত হ্রাস পায় তখন কি হবে, না তখন আমাদের ঝড়ের সম্ভাবনা দেয়। মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না, সেটা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে না। এবং আমাদের সবচেয়ে বড় কোন পদার্থটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, সেটি হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট বলা হয়। এরপরে আমাদের ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটি বোঝানো হয়েছে, মিথেন হাইড্রেট হলো একটি কঠিন পদার্থ যা জলের স্ফটিক কাঠামোতে মিথেন গ্যাস আটকে থাকে। এটি সাদা বরফের মতো দেখায় এবং এটি খুবই জ্বালানি। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলা হয়, -273.15 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে, সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলা হয়, সেটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য হলো তাপমাত্রার সর্বনিম্ন সম্ভাব্য মান। এটি এমন তাপমাত্রা যেখানে পদার্থের সমস্ত অণু সম্পূর্ণভাবে স্থিতিশীল হয়ে যায় এবং আরও শীতল হতে পারে না। এবং সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে পরম শূন্যতা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন, মানব শরীরে প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ আমাদের এক্সেসিভ আবগারি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2019-এর প্রশ্ন। মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা বাঁধে, যকৃতে। যকৃৎ হলো মানব শরীরের বৃহত্তম অঙ্গ। এটি রক্ত থেকে গ্লুকোজ শোষণ করে এবং এটিকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। গ্লাইকোজেন হলো শরীরের প্রধান শক্তি সঞ্চয় শরীরকে গ্লাইকোজেন। যখন শরীরকে শক্তির প্রয়োজন হয় তখন যকৃৎ গ্লাইকোজেনকে আবার গ্লুকোজতে রূপান্তরিত করে এবং রক্ত প্রবাহে ছেড়ে দেয়। থিওরি অফ রিলেটিভিটি প্রবক্তাকে অ্যালবার্ট আইনস্টাইন। থিওরি অফ রিলেটিভিটি সেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। অপেক্ষাকৃত তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি অ্যালবার্ট আইনস্টাইন। তিনি অপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কারের জন্য বিখ্যাত। 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন। দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, ল্যাক্টোমিটার হলো এক ধরনের যন্ত্র যা দুধের ঘনত্ব পরিমাপ করে। দুধের ঘনত্ব যার যত বেশি হয় দুধ তত বেশি শুদ্ধ থাকে। এবং নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাস সমৃদ্ধ, একটু আগেই পড়লাম আমরা, দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো কত রিলেটেড, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই প্রশ্নগুলো আমরা যদি ভালো করে পড়ি এই বছর কলকাতা পুলিশ কনস্টেবলেও সব পাওয়া যাবে। তাপমাত্রা ও ঘনত্বের বৈচিত্র্য অনুসারে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা হয়, আমরা সবাই জানি। প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, বা থার্মোস্ফিয়ারকে আমরা বলি আয়নোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, কি দিয়েছে, কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এগুলি কোষের মধ্যে শক্তি উৎপাদন করে, যাকে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলা হয়। এটিপি হলো কোষের জন্য প্রয়োজনীয় শক্তির প্রধান উৎস। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি, কেলভিন। আমরা দেখো এককগুলো ভালো করেই প্রথমে পড়ে নিয়েছি। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত, 40%। ক্যালসিয়াম কার্বনেটে আণবিক সূত্র হলো CaCO3। সি এর পারমাণবিক ভর হচ্ছে 40, সি এর পারমাণবিক ভর 12, ও এর পারমাণবিক ভর 16। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 40, 12, 3 গুণিত 16 সমান 100। ক্যালসিয়াম শতাংশ হলো 40/100 সমান 40%। কেলভিন কিসের একক, প্রশ্ন দেখো আমাদের রিপিট হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল 23 এবং কনস্টেবল মেন্স 19-এও রিপিট হয়েছে, দেখতে পাচ্ছ। এবং আমাদের ডাব্লিউপি কনস্টেবল 2018 তো আছে, তার মানে কত সিমিলারিটি আছে দেখতে পাচ্ছ। প্রশ্নটা কত ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। কি বলা হয়েছে, কেলভিন কিসের একক, দেখতেই পাচ্ছ আমরা প্রথমেই পড়লাম এককগুলা। একক থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে। তাপমাত্রা আমরা প্রথম প্রশ্নে আলোচনা করেছি, ফার্স্ট প্রশ্ন শুরু করেছি ওইগুলোই। জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন, দেখো আমাদের দেওয়া আছে তামা, দস্তা এবং নিকেল। তামা মানে কপার, দস্তা মানে জিঙ্ক এবং নিকেল।
এবারে দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে। এটি একটি সাদা প্রশমের মতো পদার্থ যা দোষটাকে বায়ু এবং বা অক্সিজেনের তীব্র উত্তপ্ত করতে উৎপন্ন হয়। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? সেটি হচ্ছে SO2 এবং NO2। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড HNO3 তৈরি করে। এই অ্যাসিডগুলি বৃষ্টির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। অ্যাসিড বৃষ্টি কোন কোন গ্যাসগুলি দায়ী? SO2 এবং NO2। আবার দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত মৌলের বিভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়? আইসোটন। প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা। আইসোটপ প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা। আইসোটন কি? নিউটন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। আইসোবার কি? ভর সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। এবং পারমাণবিক সংখ্যা হলো পরমাণুতে প্রোটনের সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যের শক্তির প্রধান উৎস কি? হাইড্রোজেন, হিলিয়াম। পরবর্তী দেখো এক্সপ্লেনেশন কি দেওয়া আছে। সূর্যের কেন্দ্রে প্রচণ্ড চাপ ও তাপমাত্রার কারণে হাইড্রোজেন পরমাণুগুলি একত্রিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে। এই প্রক্রিয়াকে আমরা পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বলে। কোন ভিটামিনের অভাবে স্কারবি? একটু আগেই পড়লাম, ভিটামিন সি। বাতাসে নাইট্রোজেনের শতকরা কত? একটু আগেই পড়লাম, 78.09। মানব দেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের? সেটা হচ্ছে 2 প্রকারের, অটোজম ও লিঙ্গ ক্রোমোজোম। কি মানে যে ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে অটোজম, একটা হচ্ছে লিঙ্গ ক্রোমোজোম। মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া অটোজম এবং একটি থাকে লিঙ্গ ক্রোমোজোম। নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? একটু আগেই পড়লাম, ভিটামিন কে। নিম্নের কোন কোন ধাতুটি জলের থেকে হালকা? সেটা হচ্ছে সোডিয়াম। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম দেখো পদার্থের ঘনত্বগুলো দেওয়া আছে। পটাশিয়াম হচ্ছে 1.93 গ্রাম পার সেকেন্ড। এরপরে আমাদের সেকেন্ড কিউ। পারদ হচ্ছে 13.55 গ্রাম পার সেকেন্ড কিউ। সোডিয়াম কেন হালকা? সেটি হচ্ছে আমাদের জলের থেকেও হালকা। কেন না? 0.97 গ্রাম পার সেকেন্ড কিউ। ক্যালসিয়াম 1.55 গ্রাম পার সেকেন্ড কিউ। এবং লিউকোপিনিয়া কখন হয়? সেটা কখন হয় না আমাদের হোয়াইট ব্লাড কর্পিউস্কেল এর সংখ্যা স্বাভাবিকের থেকে যখন কমে গেলে। সেটা হচ্ছে লিউকোপেনিয়া হলো একটি অবস্থা যেখানে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায় এবং শ্বেত রক্তকণিকা শরীরের সংক্রমণ থেকে রক্ষা করে। লিউকোপিনিয়া হলো শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে না। পরবর্তী প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় আছে? 206। সদ্যজাত শিশুর কতগুলো হাড় থাকে? সেটা হচ্ছে ছোট বড় মিলিয়ে আমাদের 305টা, এবং যদি আমরা অ্যাপ্রক্সিমেট 300 প্লাস ভাবি সেটা হচ্ছে। এরপরে দেখো ফ্লেক্সর পেশির উদাহরণ হলো কোনটি? হাতের বাইসেপ কার উদাহরণ? সেটা হচ্ছে আমাদের হাতের বাইসেপ হচ্ছে ফ্লেক্সর পেশির উদাহরণ। পরবর্তী জলের বাষ্পীভবনের লীন তাপ হলো আমাদের 537 ক্যালোরি পার গ্রাম। এটি হলো পরিমাণ তাপ যা 1 গ্রাম জলকে 100 সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে প্রয়োজন। একটি বিমানের ব্ল্যাক বক্স এর রং কি? সেটি হচ্ছে কমলা। সালোক সংশ্লেষের জন্য নিম্নোক্ত কোনটি অবশ্যই প্রয়োজনীয়? কার্বন ডাই অক্সাইড। নিম্নোক্ত কোনটি কোষের এনার্জি কারেন্সি বলা হয়? এটিপি। একটু আগেই পড়লাম। নিম্নোক্ত কোনটি অট্রোপিন পাওয়া যায়? সেটা হচ্ছে বেলেডোনা গাছ। এরপরে নিম্নোক্ত কোনটি ভিটামিন এর অভাবে ঘটে? একটু আগেই পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে বন্ধ্যত্ব। তারপরে পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক? সেটা হচ্ছে নিরক্ষরেখায়। দক্ষিণ মেরু ও উত্তর মেরুতে পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে কম। টিয়ার গ্যাসের একটি উপাদান নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? সেটি হচ্ছে ক্লোরোপ্রিক্রিন। এটি একটি হলুদ বাদামি তরল যা একটি তীব্র গন্ধযুক্ত ক্লোরোপিনিক চোখ, নাক, গলা এবং ফুসফুসের জ্বালা সৃষ্টি করে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধাতুটি জলের থেকে হালকা? একটু আগেই পড়লাম, Na। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কি আছে? ইলেকট্রিক ইঞ্জিনে তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে নাইক্রোম। এবং পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মাধ্যমটি আলোর গতিবেগ সর্বোচ্চ? সেটা হচ্ছে জল। পরবর্তী প্রশ্ন,
প্রতিসরাঙ্ক যার বেশি সেখানে আলোর গতিবেগ কম হবে। প্রতিসরাঙ্ক যেমন আমরা দেখো জল 1.33, হীরা হচ্ছে 2.417, কেরোসিন হচ্ছে 1.39 এবং আতস কাচ হচ্ছে 1.60। প্রতিসরাঙ্ক যার বেশি তার আমাদের কি হয় না আলোর গতিবেগ কম হয়। এরপরে দেখো আমাদের দুটি বা দুটির বেশি প্রতিরোধের সিরিজে নিম্নোক্ত কোনটি সঠিক? সেটা হচ্ছে প্রতিটি রোগের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান। পরবর্তী প্রশ্ন, একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে, এটি কিসের উদাহরণ? নিউটনের প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র কি বলেছে? স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। বাসটি যখন স্থির থাকে তখন যাত্রীরাও স্থির থাকে। বাসটি হঠাৎ চলতে শুরু করলে তখন যাত্রীরাও স্থির থাকতে চায়, কিন্তু বাসটি তাদের সাথে সাথে চলতে থাকে, ফলে যাত্রীরাও পিছন দিকে হেলে পড়ে। নিম্নোক্ত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকারক? সেটা হচ্ছে শর্ট রেডিও ওয়েভস। সেটি আমাদের মানব শরীরের জন্য ক্ষতিকারক। এক্স রে, তারপর হচ্ছে আলট্রা ভায়োলেট রে এবং কসমেটিক রে সবই মানব শরীরের জন্য ক্ষতিকর। এক্স রে ব্যবহার করে শরীরে অভ্যন্তরীণ ছবি তোলা হয়, কিন্তু এটি বেশি মাত্রায় শরীরের ক্ষতি করতে পারে। আলট্রাভায়োলেট রে সূর্য থেকে আসে, এটি ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে। এবং কসমিক রে মহাকাশ থেকে আসে, এটি ডিএনএর ক্ষতি করতে পারে। পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোন অ্যাসিডের অপর নাম অল অফ ভিট্রিয়ল? সেটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। নিম্নের কোনটি সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে? সেটা হচ্ছে ওয়াই রশ্মি। এরপরে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স এর সঙ্গে নিকটবর্তী সম্পর্কীয় কোনটি? সেটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে যদি কি হয়? এর কার্যকারী দৈর্ঘ্য তার 4 গুণ হয়। সরল দোলকের পর্যায়ক্রমিক সরণটা হচ্ছে 2π, তারপর হচ্ছে L/G, যেখানে টি হলো পর্যায়কাল, এল হলো দৈর্ঘ্য এবং জি হলো অভিকর্ষজ ত্বরণ। HIV নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে করা হয়? সেটা শিম্পাঞ্জি। HIV এক প্রকার ভাইরাস যা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় এবং এটি রক্তের মাধ্যমে, যৌন মিলের মাধ্যমে এবং মা থেকে সন্তানে সংক্রমিত হতে পারে। HIVর কোনো চিকিৎসা নেই, তবে এইডস রোগের বিস্তার রোধ করার জন্য ওষুধ আছে। যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তা হলো ডাইনামো। এরপরে দেখো আমাদের দেওয়াই আছে থার্মোস্টেট হলো একটি যন্ত্র যার ওপর ভিত্তি করে একটি বর্তনীকে চালু বা বন্ধ করে। ডায়োড হচ্ছে একটি অর্ধপরিবাহী যন্ত্র যা তড়িৎ প্রবাহকে একদিকে পরিচালিত করে। এবং রিওস্ট্যাট হলো একটি রোধক যা তার প্রতিরোধের মান নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন দেখো 94, কোনো বস্তুর ক্ষমতার রাশিমালা হলো, সেটা হচ্ছে ক্ষমতা, তারপর হচ্ছে কৃতকার্য বাই সময়। ক্ষমতা হলো একক সময়ে কৃতকার্যের পরিমাণ, এটিকে ওয়াট দ্বারা পরিমাণ করা হয়। বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনুপ্রস্থ হওয়ার সবথেকে ভালো উদাহরণ হলো ইন্টারফিয়ারেন্স। সবচেয়ে ভালো উদাহরণ হলো ইন্টারফিয়ারেন্স নয়, সেটা হচ্ছে পোলারাইজেশন। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা কত? না 20 Hz থেকে 20,000 Hz অবধি। মানুষ 20 Hz থেকে 20,000 Hz এর মধ্যে কম্পাঙ্ক শব্দ শুনতে পারে। এরপরে এই শব্দকে ইনফ্রাসাউন্ড 20 Hz কে এবং 20,000 উপরে যদি হয়ে যায় কম্পাঙ্কের শব্দকে এক্সট্রাসাউন্ড বলা হয়। মানুষ ইনফ্রাসাউন্ড ও এক্সট্রাসাউন্ড শুনতে পারে না। এরপর হচ্ছে এর কম হয়ে গেলে, 20 কম হয়ে গেলে তখন আমরা বলি ইনফ্রাসাউন্ড, এবং বেশি হয়ে গেলে 20,000 তখন আমরা বলি আল্ট্রাসাউন্ড। এরপর হচ্ছে নিম্নোক্ত কোনটি লাল লিটমাস নীল বর্ণে রূপান্তরিত হয়? সেটা হচ্ছে বেকিং সোডা। দুই ধরনের লিটমাস কাগজ রয়েছে, লাল লিটমাস এবং নীল লিটমাস।
অ্যাসিড, নীল লিটমাসকে আমরা লাল করে এবং ক্ষার কি করে লাল লিটমাসকে নীল করে। নিম্নোক্ত কোন সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণ বস্তু একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশ করে? সেটা হচ্ছে আমাদের কক্ষপথের স্পর্শক বরাবর। এবং পরবর্তী প্রশ্ন 99 নাম্বার, এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? সেটি হচ্ছে ভর। আমরা ভর এবং ভার ভালো করে পড়েছি। ভর একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়। তরঙ্গের বৈশিষ্ট্য হলো বিস্তার, পর্যায়কাল, কম্পাঙ্ক এবং বেগ। এবং আমাদের আজকের শেষ প্রশ্ন এবং বাকি প্রশ্নগুলো আমরা কালকে ভিডিওতে বানাবো। শেষ প্রশ্ন দেখো আমাদের বলে দিই, সেটা হচ্ছে প্যালি অন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। এরপরে এটি একটি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা যা জীবাশ্মের মাধ্যমে প্রাচীন জীবনের ইতিহাস অধ্যয়ন করে। ক্লাসটা কেমন লাগলো জানাবে, এবং সবচেয়ে বড় কথা, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এবং এই যে আমরা সায়েন্সের একটা ভিডিও বানালাম এবং আমাদের হাতে এখনও 3-4 দিন সময় আছে, এবং ঠিক একই রকমভাবে কালকে এবং পরশু এইখানে আমাদের 2005 থেকে 2023 সালে যে প্রশ্ন, সেখানে 300 এবং 350 মতো প্রশ্ন আছে কিছু। তো আমরা আজকের এই ভিডিওতে 100টা প্রশ্ন দিলাম। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন আমরা আর 100টা দেবো কালকে, এবং তারপরে দেখা যাক কালকে যদি হয় তাহলে ওই 300টা পুরোটাই দিয়ে দেবো। চ্যানেলের পাশে থেকো, এবং আমাদের এই চ্যানেলে দেখবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে ভিডিও বানানো হচ্ছে, এবং এই রকমের ইতিহাসে, ভূগোলে এবং পলিটি, ইকোনমিক সমস্ত কিছুতে প্রশ্ন পাওয়ার জন্য কমেন্টে জানিও, এবং ক্লাসটা কেমন লাগলো জানিও, এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। স্টে সেফ অ্যান্ড জয় হিন্দ।